দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন নাসিরদৌলা। মূল আলোচনায় যাবার আগে দিনের প্রধান সংবাদ শিরোনামগুলো যদি আপনাদের একটু জানিয়ে দিই। দর্শক, আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। স্টুডিওতে আমাদের সঙ্গে তিনজন অতিথি আজ যুক্ত হয়েছেন। আমাদের সাথে আছেন জনাব রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি, আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9, এবং সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের আজকের আলোচনার বিষয় ছিল রাজনৈতিক দলগুলোর আয়ের উৎস কী, এবং সেই বিষয়ে আমরা আলোচনা করব। কিন্তু সেই আলোচনায় যাবার আগে আপনারা জানেন যে এখন দেশে ধর্ষণ বিরোধী আন্দোলন ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, সেই বিষয়ে নিয়ে আমরা প্রথমে আলোচনা শুরু করতে চাই। তার আগে একটি রিপোর্ট আপনাদেরকে দেখাবো। ধর্ষণ বিরোধী আন্দোলনে যেই উত্তেজনা সৃষ্টি হয়েছে, শাহবাগে হাতাহাতি মারামারির ঘটনা ঘটেছে। আপনারা জানেন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত সহ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তারের গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে কয়েকটি সংগঠন। এদিকে পুলিশের উপর হামলার অভিযোগে 12 জনের নামে মামলা হয়েছে। দর্শক, আমরা একটি রিপোর্ট দেখাচ্ছিলাম, যে রিপোর্টটি আসলে আমাদের নিউজে গিয়েছে। সেই রিপোর্টটি আপনাদেরকে শুরুতে দেখালাম। জনাব সুলতান মোহাম্মদ জাকারিয়া, আমি আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। তবে তার আগে আমরা টিভিতে যে খবর গিয়েছে সেটি যেমন আপনাদেরকে জানালাম, সেরকম ফেসবুকে এই বিষয়টি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। এবং জনাব হাসনাত আবদুল্লাহ, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড যে ফেসবুক আছে সেই পোস্টে তিনি লিখেছেন যে দ্বিতীয় গণজাগরণ মঞ্চের কথা তিনি ইঙ্গিত করেছেন। 2025-এ এসে 2013 ফেরানোর চেষ্টা করবেন না, সাবধান। এবং একইভাবে আমি দেখছি যে শিবির সভাপতি, তিনিও বলেছেন যে শাহবাগ কোনো ট্যাগ নয়, বরং ফ্যাসিবাদের প্রতীক। তিনিও এই ইঙ্গিত দিচ্ছেন যে আবারও শাহবাগ ফেরানোর একটি চেষ্টা করা হচ্ছে। এই যে শাহবাগ ভার্সেস শাপলা এই আন্দোলনে যেই রূপ আমরা দেখছি এবং যেই ন্যারেটিভ দাঁড়াচ্ছে, আমরা দেখেছিলাম যে গতকাল প্রথম খবর পেলাম যে ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্ম করা হয়েছে, এবং সেই প্ল্যাটফর্মের সাথে পুলিশের সাথে একটি সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে পুলিশ বলছে যে তাদের উপর আগে হামলা হয়েছে, এবং যারা আন্দোলনকারী তারা বলছেন যে পুলিশ তাদের উপর আগে হামলা করেছে। এই ঘটনার পরে আজ আমরা দেখতে পাচ্ছি যে ইনকিলাব মঞ্চ নামে আরও একটি প্ল্যাটফর্ম হয়েছে, এবং সেখান থেকে বলা হচ্ছে যে পরিষ্কারভাবেই বলা হলো যে শাহবাগ আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হলে সেটি হতে দেওয়া হবে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের দলের বিভিন্ন নেতারা এবং সেই সাথে শিবিরের পক্ষ থেকেও এই ধরনের ইঙ্গিত দেয়া হচ্ছে যে আবারও শাহবাগ ফেরানোর চেষ্টা করা হচ্ছে। কেন মনে হচ্ছে যে এই আন্দোলনটা আসলে শাহবাগের গণজাগরণ মঞ্চের সাথে কি মিল খুঁজে পাচ্ছেন, সুনির্দিষ্ট করে যদি একটু আমাদেরকে বলেন। আচ্ছা, আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমি দুইটা বিষয়কে আলাদা করতে চাই। একটা হচ্ছে নারীদের প্রতি যে সহিংসতা, খুন, ধর্ষণ, এই বিষয়গুলো তো খুবই নিন্দনীয়। এর সাথে আমাদের দীর্ঘদিনের যে প্যাট্রিয়ার্কাল আমাদের সোসাইটি আছে, আমরা নারীদেরকে যে দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে দেখি আমাদের সোসাইটিতে এবং ফ্যামিলিতে, তার সাথেই সহিংসতার যোগসূত্র আছে। প্লাস এইটার যে বিচারের যে দীর্ঘ সূত্রতা, তার আরও একটা বিষয় আছে, এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা অবস্থান আছে। আমি মনে করি যে এখানে সর্বোচ্চ শাস্তি বা সর্বনিম্ন শাস্তির চেয়ে বড় আলাপটা হওয়া উচিত যে আমাদের বিচার প্রক্রিয়ায় যে সংস্কারগুলো দরকার, এখানে সাক্ষ্য আইনে কিছু সংস্কার দরকার। তারপরে দ্রুত বিচারের যে বন্দোবস্ত, এই বিষয়গুলো দরকার। মোদ্দা কথা হচ্ছে নারীদের প্রতি সহিংসতায় জিরো টলারেন্স আমাদের সমাজের প্রত্যেকটা স্তরে, পরিবার থেকে রাষ্ট্র, সকল পর্যায়ে দেখানো দরকার। এই বিষয়ে আমাদের যে অবস্থান এইটা স্পষ্ট। কিন্তু এর সাথে অন্য যে বিষয়টা বললেন আপনি, যে শাপলা কিংবা শাহবাগ বাইনারি, আমি মনে করি যে দুইটাই তো আমাদের জাতীয় একটা ট্রমার সাথে জড়াই আছে, এবং এটার সাথে আনফর্চুনেটলি আমাদের পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের এত লম্বা সময়টি টিকে থাকার সাথে এই দুইটা ইভেন্টের যোগসূত্র আছে। সো যার ফলে
এই বিষয়গুলো নিয়ে মাঝে মধ্যে আমাদের মধ্যে এই ধরনের একটা মানে আমি বলি যে একটা ট্রমা আমাদের মধ্যে জেগে ওঠে যে আমরা কি আদৌ শাহবাগে যে আকাঙ্ক্ষা নিয়ে লোকজন যুদ্ধাপরাধের বিচার চেয়েছিল এটাকে আবার তারা যেভাবে অ্যাবিউজ করে দেশের উপর একটা দীর্ঘমেয়াদী স্বৈরশাসন যে করেছে প্রতিষ্ঠা করেছে। সো আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে আমাদের সবার মধ্যে সংবেদনশীলতা আছে, আমাদের বামের বন্ধুরা এবং ডান দিকের বন্ধুরা সবার মধ্যে এই বিষয়গুলো আমি মনে করি একটা ট্রমার অংশ, এবং আমাদের উই হ্যাভ টু ডিল উইথ দ্যাট ভেরি কেয়ারফুলি। এখানে আপনি বিষয়গুলো অস্তিত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটা আছে, এক্সিস্ট করে। এখন কথা হচ্ছে আমরা হাউ ডু উই লিভ উইথ দ্যাট। এই প্ল্যাটফর্মটাকে ঠিক গণজাগরণ মঞ্চের সাথে কেন তুলনা করা হচ্ছে বা কেন বলা হচ্ছে যে 2013 যদি আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হয় সেটি দেওয়া হবে না, মানে সুনির্দিষ্ট কোনো কারণ আছে কিনা? এইটার আই গেস এখানে অনেকগুলো কারণ আছে। একটা হয়তো এখানে একজনের নাম আসছে, উনি ওই মঞ্চের সাথে ছিলেন, আই ডোন্ট নো, দ্যাট মে বি দ্য রিজন, অথবা অন্য কোনো মানে এটার সাথে যারা আয়োজন করছেন, উদ্যোগ নিচ্ছেন, মানে সেটা আমার গেস আর কি, এই যে এডুকেটেড গেস, আই এম নট শিওর যে ওইটাই একমাত্র কারণ কিনা। কিন্তু আমার মনে হয় যে মানে আমার যে জায়গা আমি এমফেসাইজ করতে চাই যে ট্রমাগুলো এক্সিস্ট করে, এবং আমরা এখন ওই হিলিং প্রসেসের মধ্য দিয়ে এখন আমরা যাইনি, কারণ ওই শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছে সেটা এখনও হয় নাই, কোনো ধরনের ক্লোজার হয় নাই। তারপরে এবং শাহবাগ পরবর্তী সময়ে আমাদের যুদ্ধাপরাধের বিচার নিয়ে যে অন্যায় হয়েছে, অনাচার হয়েছে, ওই যুদ্ধাপরাধের বিচারটা আমিও চেয়েছি, কিন্তু সেগুলো নিয়ে যে ম্যানিপুলেশন হয়েছে ওই বিষয়গুলো, ওই বিষয়গুলো কিন্তু আপনার কথা থেকে একজন, আপনি লাকি আক্তারের কথা বলছেন নিশ্চয়ই, যে লাকি আক্তারের উপস্থিতি হয়তো এইটি আমার গেস কারণ হতে পারে, কিন্তু আপনি ঠিক জানেন না যে দলগতভাবে এটি নিয়ে আপনাদের মধ্যে কোনো ধরনের আলোচনা বা আমার মনে হয় না এই বিষয়ে আমাদের কোনো দলীয় অবস্থান আছে। আচ্ছা, উপদেষ্টা মাহফুজ আলম তিনি তার ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে, এবং সেখানে তিনি মোটামুটি যেটি বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে মৌলবাদী এবং সেকুলার বিভক্তি আবার ফিরিয়ে আনার এক ধরনের চেষ্টা করা হচ্ছে। আমি যদি জনাব ডাক্তার সায়ন্ত আপনার কাছে যেতে চাই এই প্রসঙ্গ, এই যে এই প্ল্যাটফর্মকে গণজাগরণ মঞ্চের সাথে তুলনা করা হচ্ছে সেটি নিয়ে আমি আপনার বক্তব্য মানে আপনার পর্যবেক্ষণ জানতে চাই, এবং সেই সাথে মাহফুজ আলম যেই কথাটি বলেছেন যে এক ধরনের যেটি মৌলবাদী এবং সেকুলারদের মধ্যে যে বিভক্তি এবং যে বাইনারি যেটি শেখ হাসিনার শাসনামলে খুবই প্রকটভাবে তৈরি করা হয়েছিল এবং সেটিকে ক্যাপিটালাইজ করা হয়েছিল, আবার কি সেদিকে হাঁটছি কিনা আমরা? জি, আপনাকে ধন্যবাদ, এবং আমার সঙ্গে আলোচনায় প্রিন্স ভাই সহ ইমরান আছেন এবং যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। এটা সত্য যে গণজাগরণ মঞ্চ, শাহবাগী মঞ্চ নামে খ্যাত অনেকের কাছে, যে মঞ্চটা হয়েছিল সেটি অনেকের কাছে একটা ক্ষত হয়ে আছে। সেই ক্ষত থেকে যারা ওই আন্দোলনের সূত্রপাত থেকে যে দল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা স্বজন হারিয়েছে, কিংবা ওই ঘটনার সঙ্গে যারা একমত ছিল না, তাদের জন্য এটা একটা স্পর্শকাতর বিষয়। সে কারণে এটার বিরোধিতা করে এখনকার যে ধর্ষণ বিরোধী যে মুভমেন্ট সেটাকে অনেকে গুলিয়ে ফেলেছেন হয়তো। তো আমার মনে হয় যে 2013 সালের সেই শাহবাগের যে গণজাগরণ মঞ্চ নামে যেটা ছিল সেই মুভমেন্ট, গুলিয়ে ফেলার কথা যে বলছেন ডাক্তার সায়ন্ত, এটা কি নির্দোষ গুলিয়ে ফেলা মনে হয় নাকি ইন্টেনশনাল গুলিয়ে ফেলা? আমি বলছি একটু সময় দেন। আমার মনে হয় সেটা আর রিব্যাক করার সুযোগ নাই, এই জন্য সেই বাস্তবতা আসলে নাই। আর একটা বিষয় হচ্ছে, তখন সেই গণজাগরণ মঞ্চ ছিল টোটালি স্টেট স্পন্সার্ড বা স্টেট পেট্রোনাইজড, সরকারের প্রত্যক্ষ মদদে, তাদের দেয়া পুলিশি প্রোটেকশন, তাদেরই একেবারে একটা মিডিয়া বলয় তৈরি করে সে মিডিয়ার সমর্থন, তাদের বানানো সরকারের পৃষ্ঠপোষকতায় দেওয়া ভ্রাম্যমাণ টয়লেট, তা সরকারের বা তাদের দলীয় বিতরণ করা যে বিরিয়ানির প্যাকেট, এই সমস্ত কিছু মিলে এটা সরকারের তৈরি একটা মুভমেন্ট ছিল। সেই মুভমেন্টে সাধারণত সরকারের কাছে দাবি তুলে যে মুভমেন্ট হয়, তারা হয় সরকারের প্রতিপক্ষ।
আর সেটা ছিল একটা নাটক মঞ্চস্থ করা হয়েছিল, যেখানে সরকার এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে সমস্ত সুবিধা দিয়ে তাদের দিয়ে এই ভাইবটা তুলেছিল। যদি সরকার ওইটার বিরুদ্ধে থাকতো, তৎকালীন ফ্যাসিবাদী সরকার, তাহলে ওই মুভমেন্টটা গড়ে উঠতেই পারতো না। এই মুহূর্তে যেহেতু যারা ধর্ষণ বিরোধী আন্দোলনে নেমেছে তারা সরকার বা কোনো বিশেষ গোষ্ঠীর ওই রকম রাষ্ট্রীয় আনুকূল্য পাবার কোনো সুযোগ নাই, ফলে এইটা ওই রকম বড় হওয়ার কোনো স্কোপই নেই। এক। দুই হলো, এখানে যারা যুক্ত, বিশেষ করে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন সহ বাম ছাত্র সংগঠন, এদের মধ্যে অনেকে 13 সালের সেই গণজাগরণ মঞ্চের সঙ্গে যুক্ত ছিল বলে অনেকের দৃষ্টি ওই পেছনে ফিরে গিয়ে এদেরকে একটা কালার ভাবে যে এরা ওই পক্ষে ছিল। কিন্তু পরবর্তীতে এরা যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘদিন ধরে রাষ্ট্রের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে অবস্থান নিয়েছে, সর্বশেষ গণ অভ্যুত্থানে তাদের অবস্থান নিয়েছে, সেটিও মাথায় রাখা দরকার। এখানে এই সংগঠনগুলির পক্ষ থেকে আমার মনে হয় একটা ভুল হয়ে গেছে, ওই সময় চিহ্নিত কাউকে এইখানে জায়গা দেওয়া ঠিক হয় নাই, যার ফলে এই কালারটা দিতে পেরেছে। আবার এই কনসিকুয়েন্সে কাজে লাগিয়ে যারা আবার এর বিরোধিতায় নিয়ে সেটার সঙ্গে গুলিয়ে ফেলছেন, সেটাও ভুল হচ্ছে। পুলিশের তরফ থেকে ছাত্রদের এরকম একটা মুভমেন্টে তাদের সঙ্গে দস্তাদস্তি হয়েছে বা টুকটাক যে যাই ঘটেছে অনাকাঙ্ক্ষিত, সেই জন্য গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে এই ছাত্র সংগঠনগুলির ভূমিকা মাথায় রেখে অন্তত তাদের বিরুদ্ধে এভাবে মামলা করে সরকারের প্রতিপক্ষ বানানো তাদেরকে এই সামান্য ঘটনায়, সেটাও বাড়াবাড়ি হয়েছে। এখন এই যে নানামুখী যে বিভেদ তৈরির যে ষড়যন্ত্র চলছে, এইখানে আগুনে ঘি ঢেলে দেওয়া হলো। বামপন্থী এই ছাত্র সংগঠনগুলোর মূল যে সংগঠন, তাদের সঙ্গে সরকারের দূরত্ব বাড়ানোর এটা একটা প্রক্রিয়া। ফলে যে পুলিশ সদস্যরা করলো তারা কি উদ্দেশ্যে করেছে, আবার এটাকে কেন্দ্র করে এখন ছাত্র শিবির কিংবা এই যে এনসিপি বা এদের পক্ষের ছাত্র সংগঠন, তারা আবার যে অবস্থান নিয়েছে, সেটা সরাসরি যদি এই দলগুলির বিরুদ্ধে অবস্থান হয়ে যায়, সেটাও বিভেদ বাড়াবে। চিহ্নিতভাবে গণজাগরণ মঞ্চে যারা যুক্ত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা বা তারা এখানে সম্পৃক্ত হতে না পারার দাবি, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এই সুযোগ কাজে লাগিয়ে ফ্যাসিবাদের পক্ষের শক্তি যাতে কোনো আবার এর মধ্যে ঢুকে পড়ে বিশেষ পরিস্থিতি তৈরি না করতে পারে, সেটা গোয়েন্দা তৎপরতা থাকতে হবে। এইসব বাম সংগঠনগুলোর পক্ষ থেকেও সতর্ক থাকতে হবে। কিন্তু এইটাকে কোনোভাবেই বিভেদ তৈরির একটা ক্ষেত্র হিসেবে নিয়ে গণ অভ্যুত্থানকে এবং গণ অভ্যুত্থান পরবর্তী যে ঐক্যের বাংলাদেশ আমরা চাই, সেটাকে ক্ষতিগ্রস্ত করুক, এই ভূমিকা যেন কোনো পক্ষই না নেয়। পুলিশেরও উচিত হবে না, সরকারের পক্ষ থেকে সতর্ক হওয়া উচিত, এই বামপন্থী ছাত্র সংগঠনগুলোরও সেই স্কোপ তৈরির করার উচিত হবে না। এমনকি এনসিপি বা নতুন ছাত্রদের সংগঠন বা বৈষম্য বিরোধী ছাত্র বা ছাত্র শিবির বা অন্য কোনো সংগঠন, এটা উচিত হবে না। সহনশীলতার সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হয়ে যে আগানোর যে শপথ নিয়েছি আমরা গণ অভ্যুত্থানের সময়, সেটা অটুট রাখাটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে যেতে চাই। এই ঘটনা নিয়ে এই প্ল্যাটফর্মের সাথে গতকাল পুলিশের যে সংঘর্ষ হয়েছে, তার পরবর্তীতে আসলে সেটি নিয়ে গতকালও আমরা আলোচনা করেছি যে পুলিশ যে পরাক্রমশালীভাবে তখন বের হয়ে আসলো, যখন ওরনাকাণ্ডে শাহবাগে গিয়ে আমরা দেখলাম যে তৌহিদি জনতা নাম দিয়ে যারা ওখান থেকে লাইভ টেলিকাস্ট করলেন এবং তারা বললেন যে, এবং ফুলের মালা দিয়ে যার বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে ছাড়িয়ে নিয়ে গেলেন, তখন কিন্তু পুলিশের এই পরাক্রম আমরা দেখিনি। সেটি যেমন একভাবে সত্য, আরেকভাবে এটিও সত্য যে সরকার তো শুরু থেকে এই ঘটনার বিষয়ে বেশ তারা তড়িৎ গতিতে তারা বিভিন্ন ধরনের অ্যাকশনের কথা বলেছেন। তারা বলেছেন তারা আইন সংশোধন করবেন যাতে ধর্ষকের বিচার তাড়াতাড়ি করা যায়। তারপরেও আসলে এই আন্দোলন এরকম এক ধরনের মুখোমুখি বা মারমুখী অবস্থায় পর্যন্ত কিভাবে গেল বা কেন গেল, বা আপনি কিভাবে দেখছেন এই বিষয়টি? ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। আপনি একটু যখন আলোচনা হচ্ছিল আমি একটু নিজে হিসাব করছিলাম। আপনি দেখবেন কদিন আগে 8ই মার্চ গেল, আন্তর্জাতিক নারী দিবস। তো সকাল থেকে নানা প্রোগ্রাম ছিল। আমি ওই দিন বিকালে শহীদ মিনারে বলা যায় একেবারে তরুণীদের একটা প্রোগ্রামে ছিলাম, 400+ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন, বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্রী বোনেরাই প্রধানত ছিলেন। এবং তাদের মধ্যে অনেকেই এই যে এবার যে বৈষম্য বিরোধী আন্দোলনে তার নেতৃত্ব পর্যায়ে ছিলেন, তারা বক্তৃতাও করলেন।
ওই দিন আমরা মানে দু একজন, আমি অনেক দিন পরে এই প্ল্যাটফর্মটায় গেলাম এবং গেলাম একটু শুনতে বুঝতে, কারণ আমাদের দলীয় কর্মসূচি সকালে ছিল। তো ওই দিন এটা টেলিভিশন অনেক জায়গাও আছে, আমি দেখলাম আমার এই কন্যা সম বা ছোট বোন সম বক্তৃতার প্রথম বক্তব্যটা হচ্ছে যে আন্তর্জাতিক নারী দিবসের মলিন শুভেচ্ছা জানাই। পরিস্থিতি এরকম ছিল এবং তাদের সবার বক্তৃতায় উঠে আসলো এই শহীদ মিনারে আমরা আজকে আন্তর্জাতিক নারী দিবসে উৎসবে মিলিত হবে ভেবেছিলাম, কিন্তু কাছেই ঢাকা মেডিকেল কলেজে আসিয়া শুয়ে আছে। আমার বোধহয় আর বলতে নিজের ইচ্ছা করে না। তার মানে এইরকম একটা ভয়াবহ চিত্র কিন্তু এইবার আন্তর্জাতিক নারী দিবসের আগে আসলো। এবং আপনাকে আমি খুব খোলা মনেই বলি বিষয়গুলো, যেহেতু আপনি কংক্রিট করলেন। তো এক সপ্তাহে ইফতারের সময়ে ছিলাম আমি তাদের সাথে, তাই অনেকের সাথে আমার এই প্রথম দেখা গণজাগরণের পরে। তারা এসে আমাকে বলল যে ভাইয়া আমরা চেষ্টা করছি নিজেরাই, ওই যে এখন ইমেলে যোগাযোগ করে, আমি জানতাম না, তা বলে যে আজকে আমরা কিন্তু বিক্ষোভ করতে পারি। তাই আমি যে তোমরা এখানে করলে আবার, বলে যে না, বিভিন্ন বিশ্ববিদ্যালয় যার জন্য দেখবেন রাতে জেগে উঠলো সবাই। তার মানে এটা হচ্ছে স্বতঃস্ফূর্ততা, তার যে ক্ষোভের বহিঃপ্রকাশ। আসিয়া ওইখানে যে ধরনের ঘটনা ঘটলো, তাহলে আমি জিনিসটাকে দেখি এইরকম একটা তরুণ সমাজের এই ধরনের নির্যাতন বিরোধী স্বতঃস্ফূর্ত মুভমেন্ট। এবং আমি তো এই সময়টাকে আরও স্বাভাবিক দেখি এই কারণে, কারণ আপনি পূর্বের গণজাগরণ, গণ আন্দোলন, প্রত্যেকটা গণজাগরণ, গণ আন্দোলনের পজিটিভ দিক আছে, আর এইটাকে যারা ক্ষমতাসীন থাকে বা বিভিন্ন গোষ্ঠী নিজের স্বার্থে ব্যবহার করে, সেটা সুযোগ থাকলে আমি অন্যগুলো নিয়ে আলোচনা করতে পারি, সেদিকে গেলাম না। এখন আমি আপনার এই জায়গায় আসি। তাহলে এই আন্দোলনে তো তারা স্বতঃস্ফূর্তভাবে গেল, সরকার কিছু স্টেপিং নেওয়ার চেষ্টা করলো, কিন্তু দেখেন একদিকে স্টেপিং আবার অন্যদিকে ঘটনা বলছে। তা আপনি তরুণের কণ্ঠ তো বন্ধ করতে পারবেন না, রাজনৈতিক দল অন্যরা তার কণ্ঠ সোচ্চার করবে। এবং আমি যতটুকু খবর জানি, আপনি এই যে গত কালের যে কথা বলছিলেন, এটা ওপেন করাতে এখন কোনো দর্শনীয় না, আমার মনে হয় আপনারাও জানেন। পরে আমার কাছে গভীর রাতে না, বিকালে একটা খবর আসলো, কারণ আমাদেরও প্রোগ্রাম তো থাকেই, বোঝেন, দলের সমর্থকরা করে। তাতে আমি প্রথমে জানতাম যে গতকাল এইখানে 9টা প্রোগ্রাম হবে এই একই দাবিতে, যার করবে 9টা। আমাকে একটা জানালো যে 30টা কলেজ, আপনি একেবারে সেন্ট জোসেফ থেকে শুরু করে উইলস লিটল, মানে আমার বাড়ির পাশে বলে নাম মনে পড়লো, তারা একটা মেইলে ডিসিশন নিয়েছে 4 বা 5 দফা দাবিতে তারা ওইখানে বিক্ষোভ করবে, ব্লকেট করবে 11টা থেকে সন্ধ্যা পর্যন্ত। এখন এমনি ঢাকা শহরে যানজট ওইটা আমি ব্যক্তিগতভাবে জানি না বলে নানা বিবেচনায় জানার চেষ্টা করলাম, কথা বাড়াচ্ছি না। তখন যাই হোক আমি অন্যদের সাথে কথা বলছি, যাচ্ছি না আর কারোর সাথে। তখন এক গ্রুপ আমাকে বললো যে বোধহয় ওইটা তারা এখন করবে না, এখন বন্ধ স্টপ করবে, কিন্তু পরে দেখবেন তারাও করেছে। মানে আমি বলছি কোনো একটা গ্রুপ তাদেরকে এটাকে আমি দমানো বলবো না, পয়েন্টটাকে একটু নিরুৎসাহিত করেছিল। আমাকে জানানো হলো যে না, ওরা এই পুরো যেহেতু একটা হজবরলা হয়ে যাবে, করা যাবে না, কিন্তু পরে দেখবেন তারাও গিয়েছিল। তার মানে আমি পুরো ঘটনাটাকে বলছি, এইটাকে আপনার ধরে নিতে হবে একটা স্বতঃস্ফূর্ত আকাঙ্ক্ষার জায়গা। কিন্তু করলেনটা কি আপনি মিনস আমি বলছি সরকার কতগুলো স্টেপিং নিচ্ছিল। আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে এত অভিযোগ, তিনি হয়তো দৌড়ানোর চেষ্টা করছিল, কিন্তু এটা তো দেখতে চাইছিল যে এত বড় ঘটনা, অতীতে স্বৈরাচারী কর্তৃত্ববাদী সরকার, তারা কথা শুনলে এক ধরনের দোষারোপের জায়গা করতো, এখানে তারা হয়তো দৃশ্যমান কিছু দেখতে চাইছিল, যে স্বরাষ্ট্রমন্ত্রী সে পদত্যাগ করুক বা পদত্যাগ করানো হোক বা কিছু যাই করুক না কেন, সেইটা দেখতে না পাওয়ায় হয়তো বা এটাকে বাড়ছিল বলতে আমি মুভমেন্ট। কিন্তু আগুনে ঘি ঢেলে কোথায়? আমরা সেই কবে থেকেই তো ছাত্র আন্দোলন করেছি রে ভাই, যখন আমরা দেখতাম যে ন্যূনতম গণতন্ত্র শব্দটা আমি উচ্চারণ করতে চাই না, পুলিশ ব্যারিকেড দিয়ে রাখতো, ধাক্কাধাক্কির একটা পর্যায়ে যদি দূর থেকে মনে করতো তখন সে পেছন দিক থেকে সে অ্যাটাক করতো। কিন্তু এইবার তো দেখলাম একেবারে সিভিল ড্রেস পরা পেছন থেকে আক্রমণের জায়গায় গেল। কয়জন মানুষ ছিল? এটা তো বেশি না। তার মানে আপনি পুরো ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার, ধরেন যিনি করতে চাইছেন বা আন্দোলনকারীরা করতে চাইছে তা না, কারণ মনে রাখতে হবে এই ধরনের স্বৈরাচারের পতনের পর নানা অপশক্তি আছে, তারা তো সুযোগ করবে। তা আপনি তো সেই সুযোগগুলো করে দিলেন, তাহলে সেইটা একটা ঘটনা ঘটলো। আরেকটা যে আলোচনায় আরেকটা আলোচনা আমরা আসবো, একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে আমরা এই প্রসঙ্গে আরো কথা বলবো। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি।
দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। বিরতির আগে রুহিন হোসেন প্রিন্স আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং আমরা আসলে বলছিলাম যে যেই আন্দোলনটা হচ্ছে ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে, যে আন্দোলনের কথা বলা হচ্ছে, সেই আন্দোলন ঘিরে আজ যে মামলার ঘটনা হলো, গতকাল পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এই সব মিলিয়ে আসলে জিনিসটা কি এক ধরনের, যেটি মাহফুজ আলম খুব পরিষ্কারভাবেই তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, যে আবারও সেই মৌলবাদী এবং সেকুলার বিভক্তি, আস্তিক এবং নাস্তিক বিভক্তি আবারও কি সেই বাইনারির দিকে আমরা? আচ্ছা, আমি ঠিক ওটা পুরোটা পড়িনি, সুতরাং ওইটা নিয়ে আমি মন্তব্য করতে পারছি না, কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যেটা এখানে আলোচনার মধ্যে আসছে, আমাদের এই মুহূর্তে প্রধান কাজ কি, সেটাকে তো সংহত করা। এবং গণতন্ত্রের যে যাত্রা আমরা করেছি, আমাদের বিপরীতে যে অপশক্তিগুলো আছে এটা মনে রাখতে হবে। একটু বারবার আমি এটা রিপিট করি, অপশক্তি মানে খালি যাকে আমরা পরাভূত করলাম ওইটা না, এর বাইরে দীর্ঘ অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা দেশের মধ্যে অগণতান্ত্রিক শক্তি, ভূরাজনৈতিক কারণে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী অপশক্তি যে কোনো সময় আমাদের সুযোগ নিতে পারে। সুতরাং আমাদের প্রধান কাজটা হচ্ছে এইটাকে যারা ব্যবহার করতে চায় সেই ব্যবহারটা বন্ধ করে ওই গণতন্ত্রের পথে যাত্রা করা। আমি খালি একটা মন্তব্য করেই শেষ করি, আমি জানি সময়ের বিষয়, এটা মনে রাখবেন, গণজাগরণ মঞ্চ, এবারের গণ অভ্যুত্থান, আপনি যদি দুইটাকে, আমি খুব সরলীকরণ একটা ব্যাখ্যা করি, যুদ্ধ অপরাধী ৭১-এর যারা যুদ্ধ অপরাধী ছিল বিচার তো অবশ্যই করতেই হবে, কিন্তু মনে রাখতে হবে সেইটাও তো একটা গণজাগরণ সৃষ্টি হয়েছিল, খুবই স্বাভাবিক। এই ধরনের গণজাগরণ সৃষ্টি হলে যার যার মতো এটাকে ব্যবহার করার চেষ্টা করতে পারে। শাসকরা তার স্বার্থে ব্যবহার করছে, মুক্তিযুদ্ধকে তার স্বার্থেই সে ব্যবহার করেছে, বঙ্গবন্ধুকে ব্যবহার করেছে, কে না জানে। এমনকি দেখবেন যে ইসলাম পন্থার কথা বলা হচ্ছে, তাদেরকে ব্যবহার করেছে না, ওরা ক্ষমতায় তার সাক্ষাৎ করতে পেরেছে। এমনকি আপনি দেখেন এইবারও যে গণ অভ্যুত্থান করলাম আমরা, আপনি দেখেন এই যে গণ অভ্যুত্থানের যেসব ছাত্রনেতারা ছিল তাদেরই জায়গায় আছেন যে অনেক উগ্রপন্থা, নারীর প্রতি বিদ্বেষ ছড়ানো, তারা কিন্তু গণ অভ্যুত্থানের সুযোগ নিয়েই এই কাজগুলো করছে, যা গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। সুতরাং এই ধরনের কতগুলো ঘটনা থাকতে পারে, আমি থাকবে না তা আমি মনে করি না, এই কারণ এইখানে অনেক গ্রুপ জড়িত, হয়তো অনেক গ্রুপ চেষ্টা করে যার যার দিকে টেনে নিয়ে যাওয়ার জন্যে, কিন্তু এইখানে দরকার হচ্ছে ক্ষমতায় যারা আছে। লাকি উপস্থিতি নিয়ে যে বিতর্কের তৈরি হচ্ছে, সেটিকে আপনি কি? না, এটা আসলে একটা ভুল মেসেজ, ওটা একটু সময় লাগতো, তবু অল্প কথা বলি। লাকি আক্তার গতকাল কেন শাহবাগে সে প্রচুর প্রোগ্রামগুলো করেছে, আমি ঠিক বুঝতে পারলাম না কালকে কেন এই আলোচনাটা আসলো, এটা কোনো উদ্দেশ্য প্রণীত কেনা। এবং বলি, গতকাল যে প্রোগ্রামটা ছিল সন্ধ্যায়, আমি খবর নিয়ে যতটুকু জেনেছি 16টি সংগঠনের কর্মসূচি ছিল সেখানে। তা সে কমিউনিস্ট পার্টির নারী সেলের সদস্য হিসাবে ওইখানে উপস্থিত ছিল। লাকি আক্তার এখন কৃষক আন্দোলন সংগঠিত করে, নারী সেলে কাজ করে, তা সে সেইটার অংশ হিসাবে ছিল। এখন পরিচিত মুখ, বক্তৃতা অনেকেই করেছে, এখন পরিচিত মুখের ভিডিওটা করেই হয়তো অনেকে সুযোগ নিয়েছে যে গণজাগরণের তার ভূমিকা, কিন্তু গণজাগরণের তার ভূমিকাকে আপনি কেন নেগেটিভ বলবেন? গণজাগরণের ভূমিকাকে তো নেগেটিভ বলার কোনো কারণ নেই, আমি পরিষ্কার করে বলি। এই কারণ যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, যুদ্ধপরাধীদের বিচার চাওয়া হয়েছে, আপনি বাংলাদেশে বলেন মুক্তিযুদ্ধের পক্ষের কে এই বিচার চায়নি? অভিযুক্ত কোনটাকে করতে পারি? যে ওইখানকার যারা ছিল এটাকে ব্যবহার করে চাঁদাবাজি করেছে, ক্ষমতাসীনদের দালালি করেছে, বা ফ্যাসিবাদ রক্ষায় কাজ করেছে, এরকম কোনো প্রমাণ কি কেউ করতে পারবে? কেউ কিন্তু করতে পারবে না। বরঞ্চ এইখানে আসছে অনেক সময় কাউন্টার পুশ করা হচ্ছে, শাহবাগ এবং শাপলা চত্বর। আমরা কিন্তু বারবার এটা বলেছি, আপনি এই কাউন্টার পোজ করে এইবারের যে গণ অভ্যুত্থানের যে চেতনা, গণতন্ত্রের যাত্রার যে অগ্রগতির পথে আমরা আছি, এইখানে বলছি যে যার যার জায়গায় যার যার কথা সে বলবে, কিন্তু সবার গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ থাকতে হবে। সেইটাকে বরঞ্চ প্রশ্নবিদ্ধ করেই নতুন ধরনের সংকটের দিকে নিয়ে যাওয়া হবে বলে দেশকে আমি মনে করছি। এবং সেইটার সুযোগ নেবে কারা জানেন? অপশক্তিরা। প্রশ্নবিদ্ধ হবে কিন্তু গণ অভ্যুত্থান, সেইটা আমার মনে হয় করতে দেওয়া মোটেই উচিত হবে না। সুতরাং এইখানে আমি তো তার বিরুদ্ধে সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ থাকে বলুক, তখন নিশ্চয়ই আমরা বিবেচনা করব, যে কারোর বিরুদ্ধে, যে কোনো দল। আমার ধারণা সুনির্দিষ্ট অভিযোগ থাকলে বিবেচনা করতে পারবো। কিন্তু গণজাগরণ মঞ্চে ছিল, আপনি জানেন, লাকি তখন তার আগে খবর নেন, তার যে এর আগের যে ধর্ষণ বিরোধী আন্দোলন, ওইখানে যে শিক্ষার আন্দোলন, তখন তার যে অনন্য ভূমিকা, সে তো তখন আরও ছোট মানুষ। এখন একটা ছেলে বা মেয়ে যে যখন একটা ভালো স্লোগান দেয়, এখন স্লোগান তো সবাই দিতে পারে না, সেই স্লোগানকে সামনে রেখেই হয়তো সে সামনে চলে এসেছিল। একজন একটা কারণে সামনে চলে এসেছে। আপনাদের কি সেই ইতিহাস নাই? আপনার টেলিভিশনে খোলেন, তৎকালীন ছাত্রলীগের নাজমুল, এখন আমার মনে পড়ে গেল,
তার উপরে আঘাত করেছিল না? তার বিরুদ্ধে এখানে বিক্ষোভ হয়েছিল না? তা কই, আমি তো ছাত্রলীগের কোন নেতা আর কার উপরে আক্রমণ করেছিল? লাকি আক্তার ছাড়া। লাকি আক্তারকে হসপিটালাইজ করতে হয়েছিল। আমার মনে আছে এইটা শোনার পরে একটা গভীর রাতে, আমার বাসাটা যেহেতু কাছে কাছে, আমার রাতেই ছুটে যেতে হয়েছিল ওইখানে হসপিটালের এরকমের। তা তখন ছাত্রলীগ দিয়েও তথ্যাচারিত হতে হয়েছে। গণজাগরণ মঞ্চের কারণ ভূমিকা ছাত্রলীগ তখন মনে করেছিল তারা গণজাগরণ একটা মঞ্চের দখলদারিত্ব ভূমিকা কায়েম নিয়ে করবে। কেন বিতর্ক হচ্ছে সেটি নিয়ে আমরা আসলে লম্বা সময় ধরে পুরো পর্ব জুড়ে আসলে সেই বিষয় নিয়ে তাহলে আমাদের কথা বলতে হবে। বিচার প্রক্রিয়া, এর পরবর্তীতে যে বিচার প্রক্রিয়া সেটিকে তারা কিভাবে প্রভাবিত করেছে এবং কতখানি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে অনেক বিতর্ক আছে এবং সেই আলোচনায় আজ আমরা যেতে চাচ্ছি না প্রিন্স ভাই। আমাদের আজকের আলোচনার যে মূল বিষয় ছিল সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর আয়ের উৎস কি, সেই প্রসঙ্গে যদি আবার আমরা একটু ফেরত আসি তাহলে ডাক্তার সায়ন্ত, আমি আপনার কাছে যেতে চাই। এই 5ই অগস্টের ঘটনার পর থেকে আসলে যে বিষয়টি নিয়ে অনেক অনেক বেশি আলোচনা হচ্ছে, কারণ বিএনপি যেহেতু সবচেয়ে বড় দল এখন সিনে, তাই তাদেরকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। আমি আজকে প্রথম আলোর একটি খবর যদি সেটি দিয়ে আপনাকে শুরু করি, যে মূল্যায়ন না করায় নারী প্রকল্প কর্মকর্তাকে চেয়ার ছুঁড়ে মারলেন যুবদল নেতা। চট্টগ্রামের রাউজানের ঘটনা, তিনি গ্রেপ্তার হয়েছেন। রাউজানে বিএনপি নেতা পরিচয় পুলিশের কাছ থেকে আরিয়ান নামে এক ছাত্রলীগ কর্মীকে কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে এবং যাদের বিরুদ্ধে কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে তারাও যুবদলের নেতা, বিএনপির নেতা এবং তাদের নামধাম সব এসেছে পত্রিকায়। একটি খুব ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে বায়তুল মোকাররমের আশেপাশে ফুটপাতে যে 4 ফিট বাই 4 ফিট জায়গায় যে দোকানদারি করার জন্য বছরে 1.5 লাখ টাকা চাঁদা দাবি করেছেন ইজারাদাররা। আওয়ামী লীগ আমলে নাকি এখানে 70 টাকা করে চাঁদা দিতে হতো। এখন এই সরকার যেহেতু আওয়ামী লীগ সরকার যেহেতু চলে গেছে, সরকার পতনের পর নতুন পক্ষকে তারা দ্বিগুণ চাঁদা দিতে রাজি হয়েছেন, কিন্তু নতুন পক্ষের দাবি বছরে এককালীন 1.5 লাখ টাকা দিতে হবে এবং এখানেও অভিযোগের তীর বিএনপির দিকে। আমি আর পড়তে চাই না, আমার কাছে আরও অনেক ঘটনা আছে যে গাজীপুরের শ্রীপুরে মাইকিং করে তারা খাজনা চাচ্ছেন, চাঁদা চাচ্ছেন এবং বিএনপি কিন্তু এর মধ্যে 1,500 নেতাকর্মীকে বহিষ্কারও করেছে, সেই ঘটনাও এসেছে পত্রপত্রিকায়। এখন ক্ষমতায় যাওয়ার আগেই যখন বিএনপি চাঁদাবাজি এবং এই বিষয়গুলোতে বিএনপির নাম এত বেশি জড়িয়ে যাচ্ছে, আপনার কি মনে হয় যে দলটি ক্ষমতায় যাওয়ার পরে এই বিশাল কর্মী বাহিনীকে তারা আসলে কতখানি নিয়ন্ত্রণে রাখতে পারবে? ওয়েল, বিএনপিকে নিয়ে এই সমালোচনাটা সংবাদ মাধ্যমে এখন সবচেয়ে বেশি এবং অন্য যে রাজনৈতিক দলগুলি আছে তাদের প্রত্যেকের অভিযোগ অভিন্ন। কিন্তু একটা বিষয় তো আমলে নেওয়া যেতে পারে যে বিএনপি, অতীতের ফ্যাসিবাদ, আওয়ামী লীগ, তাদের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, জাতীয় পার্টি সহ যারা প্রচলিত বুর্জুয়া পলিটিক্স ইনভলভ সেই দলগুলোর বিরুদ্ধে এরকম কমন অভিযোগ আছে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, সেই হিসেবে অতীত রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় তাদের বিরুদ্ধে এরকম অনেক অভিযোগ ছিল, আছে। কিন্তু এর আগে বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে কখনো কি দেখেছেন এইরকম দলীয় একদম তৃণমূল থেকে শুরু করে স্ট্যান্ডিং কমিটির মেম্বার পর্যন্ত এইরকম শোকজ করা কিংবা দল থেকে বহিষ্কার করা, এইসব দেখেছেন আগে কখনো বিএনপিতে? না, কিন্তু বিএনপি তো এখনো ক্ষমতায় যায়নি, সেটা তো তারা আমাদেরকে দেখানোর বিএনপির জন্য মধ্যে তো আপনি এই পরিবর্তনটা লক্ষ্য করবেন। এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তিনি স্পষ্ট করে বারবার বলছেন যে যদি দলের কোন স্তরের নেতাকর্মী এইরকম ভূমিকা পালন করে তাইলে ওই স্থানীয় যে সংগঠন তারা যেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তারা যদি ব্যবস্থা নিতে না পারে তাহলে যেন কেন্দ্রে জানায়, কেন্দ্র অবশ্যই ব্যবস্থা নিবে। এবং তার অংশ হিসেবেই তো 1,500-এর উপরে বহিষ্কার হয়েছে, যেটা আপনি বললেন, এটা করেছে। এবং নিউ মার্কেট থানায় এই যে পুলিশের সঙ্গে একটা ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, ঘটার পর দল থেকে তাদের বহিষ্কার করে দিল। বিভিন্ন জায়গায় যেখানেই ঘটেছে সেখানেই বহিষ্কার করেছে। এখন রাষ্ট্র বিএনপি চালাচ্ছে, দেশ বিএনপি চালাচ্ছে, তাহলে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কেন বিএনপির ওই যারা এটা করছে গ্রেফতার করছে না বা থামাচ্ছে না? তাদের উদ্দেশ্যটা কি? যদি পুলিশ তাদের গ্রেফতার করতো, থামাতো, সেইখানে যদি দলের কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো রকম দলের নেতাদের অনৈতিক কাজের পক্ষে দাঁড়াতো তাহলে আপনি অভিযোগ করতে পারতেন। একটা বড় দল
নানান মত থেকে এখানে অনেকে আসে, বাংলাদেশের পাওয়ার পলিটিক্সে ফ্লোর দিকে ছুটে পড়ে, এখানে অন্যান্য দল থেকে কিছু এসে পড়ে, কোনোভাবেই সব ছাকুনি দিয়ে বাছা সম্ভব পুলিশ না। যে এখন নিষ্ক্রিয় অবস্থায় আছে সেটি নিয়ে তো আসলে কেন আমাদের নিষ্ক্রিয় অবস্থায় আছে? পুলিশ তো 5ই আগস্টের পর থেকেই মোটামুটি যথেষ্ট, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি আপনি পরিসংখ্যান দেখেন, গতকালও এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কি পরিমাণ নাজুক অবস্থায় আছে। পুলিশের ভূমিকার দিকে যদি আমরা নাও যাই, যদি একটু চিন্তা করে দেখেন যে এখন তো বিএনপি আসলে ক্ষমতায় এখনো আসেনি, বিএনপি ক্ষমতায় না আসার কারণে এখনও অনেক স্থানীয় জনগণ ভিডিও করছেন, ফেসবুকে দিচ্ছেন, সেটি ভাইরাল হচ্ছে, সেটি দেখে আপনারা ব্যবস্থা গ্রহণ করছেন বা দলের কেন্দ্রীয় কমান্ড থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যখন বিএনপি ক্ষমতায় থাকবে তখন কি সাধারণ মানুষের আর এই ক্ষমতা থাকবে যে তারা একটি ভিডিও করে সেটি ভাইরাল করবে? তো তখন কে আসলে বিচার নিশ্চিত করবে? আমার তো মনে হয় বাংলাদেশে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের ইচ্ছে এবং ক্যাপাবিলিটির উপরে অনেক কিছু নির্ভর করে। এই সব দলগুলোতে যেগুলো ক্যাডার ভিত্তিক দল, সেটা বামপন্থী কিছু দল আছে এবং ধর্মভিত্তিক কিছু দল আছে, তাদের স্ট্রাকচার একরকম। কিন্তু মধ্যপন্থার এই পাওয়ার পলিটিক্স করা দলগুলির স্ট্রাকচার যেরকম, সেখানে দলের শীর্ষ নেতৃত্বের ইচ্ছা, কঠোরতা এবং ক্যাপাবিলিটি একটা বড় প্রশ্ন। বরং এখন পুলিশ নিষ্ক্রিয় বলে যাদেরকে ধরতে পারছে না, বিএনপি যদি ক্ষমতায় আসে এবং শীর্ষ নেতৃত্ব যদি মনে করে তার দলের নেতাকর্মীদের এরকম কোনো কাজ করতে দিবে না, এবং পুলিশকে যদি সেই লিবার্টিটুকু দেয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে আইন প্রয়োগ করতে পারবে যারা এরকম অন্যায় কাজ করবে, তাহলে সেটা সহজ। এবং সেই লক্ষণ কিন্তু আমরা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন পদক্ষেপে দেখছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্ট্যান্ডিং কমিটির মেম্বার সবার বক্তব্য, কথা এবং কাজে আমরা দেখছি। ফলে আমরা সেই দিক থেকে আশাবাদী হতে পারি। আরেকটা হচ্ছে গিয়ে যে পরিবর্তিত পরিস্থিতিতে এই বিএনপি যদি আগের ধারাবাহিকতা থেকে ক্ষমতায় এসেও ফেরত না আসে, যে অতীতে যেই সব ভুল ত্রুটির কারণে তারা সমালোচিত হয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে 16 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যে দলটি রক্ত দিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মামলার মাথায় নিয়ে ঘুরেছে, যারা গুমখুনের শিকার হয়েছে, তারা যদি এই পরিবর্তিত পরিস্থিতিতে জন আকাঙ্ক্ষা ধারণ করে রাষ্ট্র পরিচালনা করতে না পারে, তাহলে তাদের পরিস্থিতিও ভয়াবহ হবে। এটি কি বিএনপির নেতৃত্ব বুঝে না মনে করেছেন? সুতরাং এখন বিএনপিকে শুধুমাত্র নির্বাচনী রাজনীতিতে ঘায়েল করবার জন্য বিএনপির বিরুদ্ধে এই কিছু রিপোর্টকে ব্যবহার করছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী এবং কিছু কিছু সংবাদ মাধ্যম। আমার মনে হয় সংবাদ মাধ্যমগুলোর কি করা উচিত? সংবাদ মাধ্যমগুলো একতরফা রিপোর্ট না করে এরকমও বলেছে যে যে কোনো জায়গায় এরকম ঘটলে, মনে হচ্ছে যে একতরফা রিপোর্ট হচ্ছে। হ্যাঁ, অনেক জায়গায় একতরফা রিপোর্ট হয়েছে। কোথায় একতরফা রিপোর্ট হয়েছে বলি, এরকম নজিরও দলের কাছে আছে, দলের গবেষণা সেল আছে এবং তারা এটা নিয়ে কাজ করছে। যেই রিপোর্ট প্রকাশিত হয়েছে সেইখানে গিয়ে দেখা গেছে এই সম্পদটা বিএনপির ওই নেতা বা কর্মীরই ছিল। 16 বছর আগে এটা ব্যাহত হয়েছে, অন্যরা জোর করে দখল করে নিয়ে গেছে। সেই সম্পদটা সে গিয়ে আবার তার দখল পুনরুদ্ধার করেছে। সেইখানে দলের তরফ থেকে ওইখানেও কিন্তু ইনস্ট্রাকশন হচ্ছে, আপনি একা দখল করতে যাবেন না ওইটা, যদিও আপনার সম্পদ, তাহলে আপনার বিরুদ্ধে ভুল রিপোর্ট করে এটা দলের মর্যাদা ক্ষুণ্ণ করতে পারে। আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেন। সহযোগিতা নিলে ওই যে বললেন নিষ্ক্রিয়, সেইখানেও সহযোগিতা পাচ্ছে না। ফলে এইরকম পার্সেন্টেজ আমি বলতে পারবো না, পার্সেন্টেজ বলতে পারবো না। তাহলে আপনি যেহেতু পার্সেন্টেজ জিজ্ঞেস করছেন, আপনি বলেন বিএনপির মতো এত বড় একটা দলে যাদের লাখ লাখ নেতা কর্মী, সেখানে আপনি চাঁদাবাজির এই অভিযোগ কত পার্সেন্ট পাচ্ছেন, কত পার্সেন্টের বিরুদ্ধে পাচ্ছেন সেটি বলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি প্রতিদিনই খবরে এই ধরনের এত বেশি ১,৫০০ তো বহিষ্কার হয়েছে অফিশিয়ালি। বিএনপির যদি আপনি ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে কেন্দ্রীয় লেভেল পর্যন্ত বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের শুধু নেতার তালিকাটা ধরেন, কমিটি তার সংখ্যাটা কত আপনার ধারণা আছে? তাহলে সেই তুলনায় সংবাদ মাধ্যম যে এই এখন সবাই যে ওয়াচ করছে, প্রত্যেকের হাতে মোবাইল, প্রত্যেক সংবাদ মাধ্যম অনলাইন, সবাই সার্বক্ষণিক রেকর্ড করছে, সেই তুলনায় একটাও তো কারো দৃষ্টিগোচর হয় না। সেই তুলনায় আপনি দেখেন কতটুকু আসছে, এবং যা আসছে সেটাও তো দল ব্যবস্থা নিচ্ছে। তবে আমার মনে হয় বিএনপির শীর্ষ নেতৃত্ব যেহেতু এই ক্ষেত্রে কঠোর, তারা ভবিষ্যতে ডিজিটালাইজ করে এরকম কোনো পদ্ধতি তৈরি করা উচিত হবে যে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে যাতে অনলাইনে সেটা দেয়া যায়, দলের সেল থেকে সেটা যাতে তদন্ত করে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়। এইরকমভাবে
দলকে কন্ট্রোল করতে হবে দেশের স্বার্থে, দলের স্বার্থে। এবং যদি সেটা তারা পারে তাহলে ডেফিনেটলি পারবে বলে আশা করি, বলেই তো আমরা এই দলকে সাপোর্ট আপনি সেই বিষয়ে আশাবাদী। কিন্তু আপনি যেটি বলছিলেন যে আসলে কত পার্সেন্ট, আমি যদি একটু বিভিন্ন পত্রপত্রিকায় যে খবরগুলো আসছে তাতে করে পরিবহন সেক্টরে, এই যে যেমন আমি বলছিলাম যে বায়তুল মোকাররমের ফুটপাত, এই ধরনের জায়গাগুলোতে যত চাঁদাবাজির ঘটনা ঘটছিল, বলা হচ্ছে যে সেগুলো এখন আস্তে দলবদল হয়ে আওয়ামী লীগের হাত থেকে বিএনপির হাতে চলে গেছে। সেখানে হয়তো কিছু অতিরঞ্জন থাকতে পারে বা কিছু ভুল তথ্যও হয়তো থেকে যেতে পারে, কিন্তু সেটাই হচ্ছে মোটামুটি সংবাদ মাধ্যমগুলোর খবর। আমি একটা স্ট্রেট অভিযোগ করি, যে পরিবহন আমি একটা স্ট্রেট অভিযোগ তুলি, এই সরকারের মধ্যে কোনো গোষ্ঠী প্রশাসনকে ব্যবহার করে শুধুমাত্র বিএনপিকে নির্বাচনের আগেই অভিযুক্ত করবার জন্য তারা কোথাও কোথাও ছাড় দিচ্ছে। না হলে পুলিশ প্রশাসন বিএনপির যারা খারাপ কাজ করছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না? ব্যবস্থা নিলে যদি দল ওই দুষ্কৃতকারীর পক্ষে, সন্ত্রাসীর পক্ষে, চাঁদাবাজের পক্ষে দাঁড়ায়, তখন সমালোচনা করতে পারবেন। দল তো চায় পুলিশ প্রশাসন সহ সরকার বিএনপিরও যারা এই খারাপ কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। সেই ব্যবস্থাটা না নিয়ে কোথাও কোথাও বিএনপিকে হিউমিলেট করবার জন্য, বিতর্কিত করবার জন্য, ভোটের রাজনীতিতে অন্যদের সুবিধা দেওয়ার জন্য এই ভূমিকা সরকার নিচ্ছে কিনা, তার কোনো অংশ নিচ্ছে কিনা, সেই নিশ্চয়তা আপনি দিতে পারবেন? না, আমি তো দিতে পারবোই না। সরকারের কেউ এখানে উপস্থিত থাকলে নিশ্চয়ই তার সঙ্গে এই বিষয় নিয়ে আমরা কথা বলতে পারতাম। জনাব জাকারিয়া, আমি একটু আপনার কাছে যেতে চাই। আপনাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা আসলে কিভাবে ফান্ডটা করবেন সেই বিষয় নিয়ে নাহিদ ইসলাম এরই মধ্যে বলেছেন ক্রাউড ফান্ডিংয়ের কথা। তিনি রয়টার্সের সাথে সাক্ষাৎকারে ক্রাউড ফান্ডিংয়ের কথা বলেছেন। একটু যদি আমাদেরকে জানান যে ক্রাউড ফান্ডিং বলতে আসলে আপনারা কি বোঝাচ্ছেন এবং কাদের কাছ থেকে ক্রাউড কারা হবে, কারা আপনাদেরকে টাকা দিচ্ছে, অর্থ দিচ্ছে, কত পরিমাণে অর্থ দিচ্ছে এবং সেই অর্থ আপনারা কীভাবে ব্যয় করছেন, সেই বিষয়গুলো আপনারা কি জনগণকে জানাবেন কিনা, জানালে কি প্রক্রিয়ায় জানাবেন? ধন্যবাদ। আমি এর আগে আমাদের সায়ন্ত ভাইয়ের একটা প্রশ্নের মানে উনি যে বিষয়টা আলাপ করলেন, আপনার সাথে যে বিষয়টা আলাপ হচ্ছিল, আমার মনে হয় প্রশ্নটা এরকম আসবে যে বাংলাদেশে 5 আগস্টের পরে, এবং উনি ঠিকই বলেছেন বিএনপি একটি বড় দল এবং এখানকার লক্ষ লক্ষ লোক আছে, কর্মী আছে। প্রশ্নটা এটা হবে না যে এই 1 কোটি বিএনপি কর্মীর কত শতাংশ চাঁদাবাজিতে বা দখলদারিত্বে আসলো বা জড়ালো, বরং আমার মতে প্রশ্ন হবে যে বাংলাদেশে 5 আগস্টের পরে দখলবাজি, চাঁদাবাজি যে টোটাল ট্রেন্ড, মোট যে জিনিসগুলো হচ্ছে, এটার কত পার্সেন্ট বিএনপির নাম এটার সাথে জড়ালো। আমার কাছে আনফর্চুনেটলি মনে হয়, এবং ওনাদের ওয়েল উইশার হয়েই বলছি, আনফর্চুনেটলি আমরা মাঠে ঘাটে যে তথ্য পাই, একটা মানে ওভারওয়েলমিং মেজরিটি, আমার কাছে কোনো নাম্বার নাই, কিন্তু খুবই এক্সেপশন ছাড়া, দুই একটা এক্সেপশন ছাড়া সব জায়গায় বিএনপির লোকজনের নাম জড়িয়ে গেছে। এখন উনি একটা প্রশ্ন তুললেন যে সরকার কেন নিচ্ছে না। শুধু বিএনপির লোকজনের নাম কিন্তু জড়ায়নি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেটা তো আমি বললাম যে উইথ এ ফিউ এক্সেপশন, নেতা, সমন্বয়ক এবং আরো ছোট পর্যায়ের নেতা এবং তাদের পরিবারের সদস্য, তাদের বাবারা চাঁদাবাজি করছেন, সেই ধরনের খবর। আমি আপনার সাথে একমত, এটা নিয়ে আমার কোনো দ্বিমত না। আমি বলছি যে টোটাল নাম্বারের এটা একটা মিনিস্কিউল। আপনি অন্য যাদের কত কথা বললেন, শুধু বিএনপির বাইরে এখানে জামাতের কিছু লোকজনের নাম আসতে পারে কিংবা বৈষম্য বিরোধীর, কিন্তু মোট আপনি যদি এটাকে পাই ধরেন, পুরো ঘটনাগুলোর এটা একটা সামান্য অংশ অন্য লোকজন করছে। এখন আপনি হয়তো বলতে পারেন যে এদের সংখ্যা কম, এদের এই সামর্থ্য নাই। সংখ্যা কমের চেয়েও জনাব জাকারিয়া যে বিষয়টি আমি বলতে চাই সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক পার্টি, তাদের তো একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তে আসার কথা ছিল। পুরনো যে রাজনৈতিক বন্দোবস্ত, যেখানে চাঁদাবাজি নরমালাইজ করা হয়েছে, যেখানে এই ধরনের জুলুমকে নরমালাইজ করা হয়েছে, সেখান থেকে তো সরে আসার কথা ছিল। তারপরেও যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপির নাম এই ধরনের কর্মকাণ্ডে আসে, তখন কি সেটি হতাশার কিনা? অ্যাবসলিউটলি হতাশার, এবং আমাদের তো আহ্বায়ক সাহেব বলেছেন অলরেডি। আমি যদি একটু স্পেসিফিক্যালি জানতে চাই, সম্প্রতি যে ব্যবস্থা নিয়েছে এই যে এনসিপি বা বৈষম্য বিরোধী, তারা কি তাদের কারো বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? ওই নজির আছে? এনসিপি পার্টিটা প্রতিষ্ঠা হলো
29 তারিখ 28 তারিখ এরপর থেকে সেই জন্য আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বৈষম্য বিরোধী তো এটা একটা ফ্লুইড অর্গানাইজেশন, ওটার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ মাত্র ইয়েতে এসছে, এনসিপির সাথে অ্যালাইড, একটা অংশ যে ওনারা আসেন নাই। এবং বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন সেটার একটা বড় অংশ কিন্তু একটা ছাত্র সংগঠন করলেন, যেটার নাম হচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। ওদের সাথে আমাদের কোনো সরাসরি কোনো সম্পর্ক নাই, তো এটা একটা আলাদা প্ল্যাটফর্ম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাদের পার্টির বিষয়ে যদি একটু কথা বলি। ইন্টারকন্টিনেন্টালে যে ইফতার পার্টি হয়েছে এটা নিয়ে আলোচনা হয়েছে, এরই মধ্যে 1300 জনের ইফতার পার্টি ছিল। আমি যদি ভুল না জেনে থাকি আপনারা অ্যাম্বার বক্স নিয়েছিলেন, যেটির এক একটি বক্সের মূল্য 12,500 টাকা, অর্থাৎ 1300 জনকে যদি খাইয়ে থাকেন তাহলে মোট খরচ হয়েছে 1,63,00,000 টাকা। এই তথ্য কি সঠিক? না, এই তথ্য সঠিক না আমার মতে। এই তথ্য মানে যে নাম্বারটা আপনি বললেন আমার কাছে এক্সাক্ট ফিগার না, বাট হোয়াট আই নো যে এই তথ্যের 1/3ও খরচ হয় নাই আর কি। যাই হোক, কিন্তু নিশ্চয়ই এটা যেহেতু আমরা একটা বড় একটা প্লেসে করলাম, একটা বলরুমে করলাম, ওটার কিছু খরচ হয়েছে। জি, এই খরচের গুলো উৎস আসলে কোথা থেকে, মানে এই খরচগুলো কোথা থেকে টাকাটা আসছে যদি একটু বলেন আমাদের। স্বভাবত রাজনৈতিক দলগুলো যে উৎস থেকে টাকা পায়, হ্যাঁ, তাদের শুভাকাঙ্ক্ষী আছে, সেখানে শুভাকাঙ্ক্ষী ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে। জি, এই যে যারা শুভাকাঙ্ক্ষী বা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের সাথে সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছেন যে বাংলাদেশ জুড়ে অনেক অ্যাফ্লুয়েন্ট ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি আছেন, তারা দলকে অর্থ দিয়ে সহায়তা করছেন। এবং আমরা কিছু কিছু গ্রুপের নামও দেখতে পাচ্ছি যে তারা বেশ বড় অঙ্কের টাকা, 1500 কোটি টাকা দিয়েছেন। এই ধরনের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, ভেসে বেড়াচ্ছে। এগুলো নিয়ে আপনারা কি আপনাদের অবস্থান পরিষ্কার করবেন কিনা? কারা আসলে এই অ্যাফ্লুয়েন্ট ব্যক্তি, তারা কেন আপনাদেরকে অর্থ দিচ্ছেন এবং অর্থের বিনিময়ে তারা কি পাবেন আপনাদের? না, ওই যে নাম্বারটা বললেন ওইটার বিষয়ে, এটা কোন পত্রিকার কথা আমি পড়িনি। 1500 কোটি টাকা ইজ এ বিগ নাম্বার আর কি। সো আপনাকে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে কোন, মানে কে অভিযোগ করেছে কখন। বাট এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, এটা শুধু তো আমাদের দেশ না, পশ্চিম থেকে শুরু করে পূর্ব যে প্রান্তেই যান আপনার পৃথিবীর একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো একটা ডেমোক্রেসিতে একটা দল চলতে গেলে দলের যে ফাইন্যান্স এবং ইলেকশনের যে ফাইন্যান্স, সেইটা শুভাকাঙ্ক্ষী ব্যবসায়ী হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, এর মধ্য দিয়েই আসে। এখন আপনি প্রশ্ন করবেন এবং করতে পারেন সেটা হচ্ছে এগুলো আমরা ডিসক্লোজ করছি না কেন, বা করব না কেন, বা করব কি না। এখন এটার ক্ষেত্রে আমাদের যে ইলেকশনের যে লজ আছে, সেখানে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আছে, সেটা আমাকে স্যাংশন করছে কিনা। আমরা এখন পর্যন্ত নিবন্ধিত কোনো দল না, আমরা দল হিসেবে মাত্র শুরু করেছি। ইলেকশন কমিশনে আমাদের যখন নিবন্ধন হবে, আমাদের যদি রিকোয়ারমেন্ট যতটুকু থাকবে ততটুকু আমাদের ডিসক্লোজ করা উচিত। এবং আমি পার্সোনালি বিশ্বাস করি যে সকল দল, এখানে আমাদের রুহিন ভাই আছেন, ওনারা বামপন্থী দল করেন, কিংবা আমাদের সায়ন্ত ভাইরা আছেন, ওনারা একটা বড় পার্টি, ওনারা ডেইলি শত প্রোগ্রাম করেন। আমার মতে এই কোশ্চেন তো কেউ বলে না যে ভাই আপনি আজকের তার পার্টিটা করলেন, এটার পয়সা কোত্থেকে আসে? এখন কিন্তু এই প্রশ্ন আসছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার মতে ছাত্রদল শিবিরকে করেছে, শিবির ছাত্রদলকে করেছে, এবং আমি মনে করি এটা হেলদি প্র্যাকটিস, এবং এই প্রশ্নগুলো আসা উচিত। এবং আমাদের গণতান্ত্রিক কালচারে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে এই স্বচ্ছতার অভাব। এবং আমি মনে করি জনাব জাকারিয়া, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। যদি একটু আমি আপনাকে বলি যে যখন আপনার নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার ক্র্যাকডাউনের পরে যখন তিনি আবার ফিরে আসার চেষ্টা করছিলেন, তখন খুব তার চেহারা খুব মলিন ছিল সেদিন, কিন্তু তিনি কথা বলছিলেন ব্যবসায়ী নেতাদের সঙ্গে, এবং ব্যবসায়ীরা অনেক বড় বড় ব্যবসায়ী গ্রুপের নেতারা সবাই তার সেই মিটিংয়ে ছিলেন, এবং তারা তখন শেখ হাসিনাকে সাহস দিলেন যে আমরা আপনার সাথে আছি। এবং এই যে এক ধরনের রাজনৈতিক দলগুলোর সাথে ব্যবসায়ীদের যে এক ধরনের বন্দোবস্ত, যেখানে তারা
রাজনৈতিক দলগুলোকে অর্থ যোগান দিয়ে থাকেন এবং সেই কারণে রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন অন্যায় মেনে নিয়ে থাকে এবং তারা রাজনৈতিক দলগুলোর বিভিন্ন অন্যায় মেনে নেন, সে একই বন্দোবস্তে কি এনসিপিও চলবে? এটা একটা বড় প্রশ্ন করলেন আপনি। আই হোপ আপনি বুঝেই করেছেন। এটা গণতন্ত্রের আমরা যেটা এখন ডিল করছি একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, যে আমরা ডেমোক্রেসিতে ইলেকশন ফাইন্যান্স এবং পার্টি ফাইন্যান্স এটা কেমনে চলবে, এবং দুই একটা জায়গায় এই বিতর্কটা আছে, ডিবেটটা, যে এটা কি তাহলে রাষ্ট্র ফান্ড করবে দলগুলোকে, আর রাষ্ট্র যদি ফান্ড না করে তাহলে ইভেনচুয়ালি বড় দলগুলোকে ব্যবসায়ীরা ফান্ড করবে, এবং আপনার তো কোনো আইন নেই, আপনি তো এটাকে আটকাইতে পারবেন না। পৃথিবীর সকল দেশের এটা একটা প্রবলেম, যে আপনি একটা লোক আমার পশ্চিমা দেশগুলোতে কিন্তু তারা প্রকাশ করেন যে তারা কাদের কাছ থেকে ফান্ড নিচ্ছেন এবং সেই ফান্ড কোন দিকে যাচ্ছে। অ্যাবসলিউটলি, ওইটা আপনি বলেন যে আমাদের দেশেও প্রকাশ করতে হবে, জবাবদিহি করতে হবে, অডিট করতে হবে, কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে করবেন আমরা করব। আমরা এই কারণেই বলছি যে আমরা ক্রাউড ফান্ডিং হবে আমাদের মূল উৎস, কারণ যাতে করে দেশ বিদেশের কেউ আমাদেরকে 5 টাকা 10 টাকা যাই দেখ, আমাদের ওয়েবসাইটে উইল হ্যাভ দ্য ফুল ডিসক্লোজার। আচ্ছা, আমরা অপেক্ষা করব যে আপনাদের ওয়েবসাইটে সেই ডিসক্লোজার আমরা পাই কিনা। জনাব প্রিন্স, আর আমাদের হাতে সময় আছে আর 1 মিনিট। তাহলে দুইটা মন্তব্য করি, কারণ এখানে এই আলোচনা রেলিভেন্ট জায়গায়। প্রথম কথা, চাঁদাবাজি যদি থাকে হাত বদল হবে, তা কেন আমরা চাঁদাবাজির সিস্টেমটা বাতিল করছি না? আলোচনা বোধহয় সেইখানে হওয়া উচিত। সময় নাই বলে কিন্তু বলি যে হকারের যে জায়গায় বলছেন, এইটাকে একটা আইনি স্বীকৃতি দিয়ে জনগণের প্যাসেজ রেখে স্থানীয় পৌর কর্পোরেশন তারা সরাসরি টাকা নেবে, এই সিস্টেমে নিয়ে আসেন, বাতিল করতে পারবেন। আর এই যে গণতন্ত্রে একটা রাজনৈতিক দলের গণতন্ত্রের কথা বলেন, তার আমরা 3টা জিনিস মনে করি, যে তার আমি অন্য 2টা নিয়ে আলোচনার সময় না থাকলেও ওইদিকে না যাই। অর্থের উৎস একটা জরুরি, এটা মনে রাখা উচিত, যে যে একটা অর্থ দেবে, বড় অর্থ তো তার স্বার্থ ছাড়া কেউ অর্থ দেয় না। ধরুন আমি যখন গণচাঁদায় যাই, সে 2 টাকা দিলেও মনে করে আচ্ছা ওনারা আসছে দিলাম। আমাকে কেউ যদি 1000 টাকা চাঁদা দেয়, নিশ্চয়ই মনে করে আচ্ছা কমিউনিস্ট পার্টির নীতি আদর্শ কাজে লাগুক। আর কেউ যদি 1 কোটি টাকা দেয়, সে হয়তো ভাবে আচ্ছা রিনোসেন প্রিন্সটা হয়তো আগামীতে ক্ষমতায় যাবে, আমার ব্যবসায়িক স্বার্থ রক্ষা হবে, নাহলে সে আমাকে 1 কোটি টাকা দেবে কেন? এটা মনে রাখতে হবে। সুতরাং এইটা যার যার সাথে কাজ করে, কিন্তু যদি আমরা অর্থের উৎস স্বচ্ছতা নিশ্চিত করতে পারি, 1 2 গণতন্ত্র। আর 2টা পয়েন্টের মধ্যে এক কথায় উত্তর হচ্ছে, আপনি যে নীতিমালা গ্রহণ করবেন বা নেতৃত্ব নির্বাচন করবেন, সেটাও যদি গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করতে পারেন, তাহলে গণতন্ত্রের ধারা আপনি চালু করতে পারবেন। কিন্তু তা দিয়ে একটা দল জনকল্যাণমুখী দল হবে, এটা ভাবার কোনো কারণ নেই, কারণ এটা নির্ভর করবে সেই দলের নীতি আদর্শ কি, লক্ষ্যটা কি, তার উপর। অসংখ্য ধন্যবাদ আপনাদের 3জনকেই। দর্শক, আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করতে হচ্ছে। আগামী রবিবার রাত 11:30 আবারও কথা হবে নতুন কোনো বিষয়ে।